প্রতিশ্রুতি রাখলে সহযোগিতা আর দেশ বিরোধী কাজ করলে আন্দোলন, সরকারের উদ্দেশ্যে বিরোধী দলীয় নেত্রী। যুদ্ধাপরাধীদের বিচারের নামে হয়রানির আশঙ্কা করছে জামায়াতে ইসলামী, অভিযোগ এলে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত। কবে শপথ, কবে কাজ শুরু আর ক্ষমতায় বা কি হবে, এসব চিন্তায় অস্থির উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধিরা। বেশি লাভের আশায় দেরিতে বাজারে ছেড়ে কৃত্রিম বই সংকট তৈরি করছে প্রকাশকরা, অভিযোগ খুচরা বিক্রেতাদের। আসসালামু আলাইকুম। সন্ধ্যার বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি তাইজিন রহমান। সংসদকে অকার্যকর করে সরকার দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকার বিরোধী দলকে সংসদে দেখতে চায় না বলেই প্রথম সারির আসনগুলো কেড়ে নিয়েছে বলে দাবি করেন বেগম জিয়া। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেগম খালেদা জিয়া। তাজুল ইসলাম বাবুর ক্যামেরায় মোস্তফা আকমলের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকীর আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জিয়াউর রহমানের নিজ বাড়ির কাছে শহীদ জিয়া মহাবিদ্যালয় মাঠে জিয়াউর রহমানের স্মরণে এই প্রথম কোন অনুষ্ঠানে বক্তৃতা করেন বেগম জিয়া। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন ও সরকারের পক্ষপাতের কারণে জয়ী হতে পারেনি ৪ দলীয় জোট। তারপরও সংসদে বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রাখতে চায় বিএনপি, আর সে কারণেই বিএনপি সংসদের উদ্বোধনী অধিবেশন থেকেই উপস্থিত ছিল। তবে সেক্ষেত্রেও সংসদে বিরোধী দলের জন্য সংরক্ষিত প্রথম সারির আসনগুলো কেড়ে নিয়ে সরকারি দল সংসদকে অকার্যকর করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। বেগম জিয়া দাবি করেন, আওয়ামী লীগ কখনোই কথা দিয়ে কথা রাখে না, তাই বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার ঘোষণা দিয়েও সে প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। নির্বাচনে জয়ী হওয়ার পরই সরকারি দল আওয়ামী লীগ আবারও লুটপাট ও দখলের রাজনীতি শুরু করেছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। এভাবেই সরকারি দল গণতন্ত্রকে ব্যাহত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। বেগম জিয়া বলেন, জিয়াউর রহমান খুব অল্প সময় দেশকে উন্নতির দিকে নিয়ে গিয়েছিল বলেই ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেছিল, আর তার গড়া দল বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয় বলেই ষড়যন্ত্রকারীরা এই দলটিকে ক্ষমতায় দেখতে চায় না। বগুড়া ৬ ও ৭ আসনের উপনির্বাচনে প্রার্থী বাছাই নিয়েও স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন বেগম জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া ৬ ও ৭ আসন ছেড়ে দেয়। এই দুটি আসনের উপনির্বাচনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমানকে মনোনয়ন দেওয়ার জোর দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, স্থানীয় নেতাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই বিষয়টি চূড়ান্ত করা হবে। মোস্তফা আকমল, ওয়ান নিউজ, বাগবাড়ি, বগুড়া। বগুড়ায় যাবার পথে সিরাজগঞ্জের দুটি পথসভায়ও বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার তার নির্বাচনী ওয়াদা পালন করছে না। প্রতিশ্রুতি পূরণ করলে সরকারকে সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করে বিরোধী দলীয় নেত্রী বলেন, বিদেশি কোনো রাষ্ট্রের সাথে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করলে এই সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলন শুরু করবে তার দল। তাজুল ইসলাম বাবুর ক্যামেরায় মোস্তফা আকমলের আরেকটি রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। বগুড়া যাবার পথে কড্ডামোড়ের পথসভায় বেগম খালেদা জিয়া অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও সরকার ষড়যন্ত্র করে বিএনপিকে ২৯ ডিসেম্বরের কারচুপি নির্বাচনে হারিয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল গত ২ বছরে তত্ত্বাবধায়ক সরকারের অবৈধ কাজগুলোকে বৈধতা দেওয়া, যাতে তাদের জনগণের মুখোমুখি দাঁড়াতে না হয়। তিনি বলেন, সরকারি দল আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদার পুরোপুরি বাস্তবায়ন দেখতে চায় বিএনপি। ভালো ভালো কথা বলে আওয়ামী লীগ জনগণকে প্রতিশ্রুতি দিলেও এরই মধ্যে তারা সেগুলো ভঙ্গ করতে শুরু করেছে বলে অভিযোগ করেন বেগম জিয়া। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার কথা বললেও তা দেয়নি। সারের দাম কমানো এবং প্রতি ঘরে একজনকে চাকরি দেওয়া সহ সব ওয়াদা পূরণ করলে সরকারকে অবশ্যই সহযোগিতা করবে বিরোধী দল। আজকে যারা ক্ষমতায় বসেছে, ক্ষমতায় বসেই দেখেছেন কি অবস্থা দেশের হয়েছে। সারা দেশে লুটপাট, দখল, সন্ত্রাস, মানুষ হত্যা চলছে প্রতিনিয়ত। গতকালও পত্রিকা আপনারা দেখেছেন, একটি মানুষকে ১৭ টুকরা করা হয়েছে লালবাগে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিনামূল্যে কৃষকের কাছে সার দেবে, পৌঁছে দেবে, কিন্তু সারের দামও পাবেনি, বিনামূল্যে কৃষকের কাছে সার দেয়া হচ্ছে না। সরকার জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল
10 টাকার মূল্যে সরকার জনগণকে চাল দেবে। আজকে আমাদের সকলের দাবি সরকার তাদের দাবি পূরণ করবে, প্রতিশ্রুতি পূরণ করবে। ডেপুটি স্পিকার বেগম খালেদা জিয়া বলেন, সরকার গঠনের পরই আওয়ামী লীগ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন শুরু করেছে। এরই মধ্যে বিএনপির 22 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হুঁশিয়ার করে দেন, দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তই মেনে নেওয়া হবে না। আমরা দেখি যে সরকার জনগণকে দেয়া তাদের প্রতিশ্রুতিগুলি পূরণ করবে, পূরণ করে দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য যে কর্মসূচি দিয়েছে সেগুলি বাস্তবায়ন করবে। আমরা তাদেরকে সহযোগিতা করব। আওয়ামী লীগ সরকার দেশে আবারও একদলীয় শাসন কায়েম করতে চায় বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। ওয়ান নিউজ, বগুড়া। যুদ্ধাপরাধীদের বিচারের নামে জামায়াতে ইসলামীকে হয়রানি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে জামায়াতের অবস্থান ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। মুজাহিদ মনে করেন, রাজনৈতিক কোনো সিদ্ধান্তের কারণে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা যায় না। সকালে চ্যানেল 1-কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। সালাউদ্দিন মাহমুদের রিপোর্ট। প্রস্তাবটি হল, দেশের চিহ্নিত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের উদ্যোগ গ্রহণ করা হোক। গত বৃহস্পতিবার নবম জাতীয় সংসদের প্রথম বেসরকারি দিবসেই দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জামাতে ইসলামের শীর্ষ নেতাদের নাম। তবে যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করাকে জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। ওটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। রাজনৈতিক সিদ্ধান্তে কার ভুল হতে পারে, কিন্তু সেটা যুদ্ধ অপরাধ নয়। শুধু জামায়াত একাই তো ওই ভূমিকা পালন করেনি। মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে কাজ করেছে, অন্যান্য দক্ষিণপন্থী দলগুলো কাজ করেছে, কিন্তু জামাতকে টার্গেট করা হচ্ছে। এটার মানে হলো জামাত একটা রাইজিং ফোর্স। জামাত দিন দিন তার গণভিত্তি মজবুত হচ্ছে, জনসমর্থন বাড়ছে। যেমন এবারও আসন কম হতে পারে, কিন্তু আমাদের ভোট বেড়েছে। জামাতে ইসলামের কোন নেতাই যুদ্ধাপরাধী ছিলেন না বলে দাবি করেন আলী আহসান মুজাহিদ। বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের সময় 193 জন পাকিস্তানি সৈনিক বাছাই করা হয়েছিল। তাদেরকে যদি বিচার করার প্রশ্ন তোলা হয় তাহলে এটা সমর্থনযোগ্য, কিন্তু তাদের ব্যাপারে কোনো কথা নাই। এটাই হলো আমাদের কাছে প্রশ্ন সৃষ্টি হয়েছে। একটা রাজনৈতিক দল তো কখনো যুদ্ধ অপরাধী হতে পারে না। যুদ্ধ অপরাধ বলতে যা বোঝায় সেই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা সহযোগী ছিলাম না। তারপরও জামাত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আসলে তা আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানান তিনি। এটা আইনানুগ দল এবং একটা রাজনৈতিক দল, ফলে আইনানুগ দল হিসেবে আইনগতভাবে মোকাবিলা করার আল্লাহর মতো যোগ্যতা আমার যতটুকু আছে আমরা করবো, রাজনৈতিকভাবে মোকাবিলা করব। মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার বিষয়েও কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল। 71-এ আমাদের ভূমিকার ব্যাপারে আমরা বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি। দরকার হলে সামনে আমরা যদি অনুভব করি, আর স্পষ্ট বক্তব্য দেওয়া দরকার যদি অনুভব করি, এবং আমরা যদি দেখি এটা জনগণ একটা বক্তব্য চায়, আমরা তখন অবশ্যই আবার বিবেচনা করব। যখন বক্তব্য দিব তখন বলবো। যুদ্ধাপরাধীদের বিচারের কারণে জামাতের নেতৃত্বে পরিবর্তন হতে পারে বলে পত্রিকার যে খবর বেরিয়েছে তা ঠিক না বলে দাবি করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। সালাউদ্দিন মাহমুদ, ওয়ান নিউজ, ঢাকা। যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় হতে হবে বলে মনে করেন অধ্যাপক মুজাফর আহমদ, আর তা করতে দরকার হলে বিদেশি পর্যবেক্ষকদের সহায়তা নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন ফাতেমা শাম্মী। রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের বাংলাদেশ শাখার কার্যক্রম শুরু করার অনুষ্ঠানে যোগ দেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ। অনুষ্ঠান শেষে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নিরপেক্ষ অবস্থান থেকেই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। প্রশাসন যদি শক্তিশালী হয়, প্রশাসন যদি নিরপেক্ষ হয়, প্রশাসন যদি মানুষের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা এই বিষয়টি অনেক সহজ হয়ে যায়। কিন্তু যদি আমরা দেখি যে এই নিরপেক্ষতা হারিয়ে ফেলছে প্রশাসন, অথবা যে সমস্ত বাহিনী তাদের যে লোকজন তারা নিরপেক্ষতা নিয়ে কাজ করছে না,
তাহলে মানুষের মনে অনেক রকমের প্রশ্ন জাগে। স্বচ্ছ আইনি প্রক্রিয়ার পাশাপাশি কোন আইনে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে সরকারকে তা আগেই স্পষ্ট করতে হবে। আমাদের যে আইনটি আছে এটা কি যথেষ্ট, নাকি আমরা বাইরের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাবো? তার উপরে আছে জাতিসংঘের যে বিভিন্ন জায়গায় তারা সাহায্য করেছে বিষয়, সেটা পাওয়ার চেষ্টা। তো সে ব্যাপারে প্রাথমিক আলাপ টালাপ হয়েছে, কিন্তু এটা অগ্রগতি হতে একটু সময় লাগবে। যারা আইনজ্ঞ তারা করবেন, এখানে প্রয়োজন হলে বাইরের অবজারভারকে অবজার্ভ করে দিতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার করার পুরো প্রক্রিয়াটি শেষ করতে সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার বলেও মনে করেন অধ্যাপক মুজাফফর আহমেদ। ফাতেমা শাম্মী, ওয়ান নিউজ, ঢাকা। দলীয় দৃষ্টিকোণ থেকে বিতর্ক না করে ধারাবাহিকতা বজায় রাখতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের বেশিরভাগ অধ্যাদেশই অনুমোদন করা উচিত বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। জনসমস্যার সমাধানে নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। ইলিয়াস হোসেনের বিশেষ রিপোর্ট। চ্যানেল ওয়ানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আইনবিদ ড. কামাল হোসেন বলেন, গত 2 বছরে জারি করা অনেক অধ্যাদেশই জনগণের বহুদিনের প্রত্যাশিত বিষয়। তাই সংসদে প্রতিনিধিত্বকারী সব দলেরই উচিত হবে বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে এসব অধ্যাদেশ অনুমোদন করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া। পার্লামেন্টের মধ্যে সবাই মত গঠন হয় যে না, এইগুলো দেশের বৃহত্তর স্বার্থে অনুমোদন হওয়া উচিত না, তারা অবশ্যই সেই সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আশা করব যে ধারাবাহিকতা রক্ষা করার স্বার্থে বেশিরভাগই অনুমোদিত হবে, যেমন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইত্যাদি। এইগুলোর ব্যাপারে আমি মনে করি যে যদি কোনো ঘাটতি থাকে এরা পরে সংশোধনের মধ্যে পূরণ করা যেতে পারে, কিন্তু এটা অনুমোদন দেওয়ার দেরি করা উচিত হবে না। কোন দলীয় এখানে চিন্তা ভাবনা নিয়ে এই প্রক্রিয়াকে কোনো বাধা দেওয়া উচিত হবে না। তিনি আরো বলেন, শিক্ষা, কর্মসংস্থান, বিদ্যুৎ সহ নানা ক্ষেত্রে অনেক সংকট রয়েছে। বিতর্ক এড়িয়ে এসব সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগী হওয়া দরকার। যুদ্ধাপরাধীদের বিচারের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। এটা একটা জাতীয় দাবি, সেই 71 থেকে আমাদের জাতীয় দাবি হয়ে আছে। অর্থাৎ এটা নিয়ে কোন রকমের এর মধ্যে দলীয় অথবা রাজনৈতিক দলীয় চিন্তার মধ্যে আসার কোন প্রশ্ন ওঠে না। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ সংবিধান লঙ্ঘন করেছেন কিনা জানতে চাইলে এই সংবিধান প্রণেতা বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংসদ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এর জন্য পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া আছে। এইসব বিষয় নিয়ে আমরা মাথা না ঘামিয়ে পার্লামেন্টের উপরে ছেড়ে দেওয়া উচিত। বিগত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম পরামর্শদাতা হিসেবে পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবিদ ড. কামাল হোসেন জানিয়েছেন, আগামীতে দলীয় রাজনীতিতে খুব বেশি ব্যস্ত থাকবেন না তিনি। তবে আইন ব্যবসার পাশাপাশি জনস্বার্থে সচেতন নাগরিক হিসেবে সবসময় সক্রিয় থাকবেন। ইলিয়াস হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। স্বস্তিতে নেই উপজেলার নতুন নির্বাচিত জনপ্রতিনিধিরা। কবে শপথ হবে, স্থানীয় সরকারে কি কাজ করবেন তারা, ক্ষমতায় বা হবে কতটুকু, এমন নানা চিন্তায় অস্থির সময় কাটাচ্ছেন নতুন নির্বাচিত উপজেলা প্রতিনিধিরা। রাজধানীর কাছাকাছি একটি উপজেলা ঘুরে এসে মমিনুল ইসলাম মমিনের ছবিতে সেই চিত্রই তুলে ধরছেন কেরামতুল্লাহ বিপ্লব। সাথে ছিলেন মানিকগঞ্জ প্রতিনিধি BM খোরশেদ। আসেন কর্মকর্তারা আসেন, তারা কিন্তু অন্য ডিস্ট্রিক্ট থেকে বদলে আসেন। আর আমি যে উপজেলা হিসাবে দায়িত্ব নিব, আমি ওই উপজেলা, কাজে আমি ভালো করে বুঝতে পারবো যে জনগণ কোনটা চায়, জনগণের কোনটা মঙ্গল হবে, জনগণ কিভাবে করে লাভবান হবে। কি করবো আমরা কিছুই বুঝতেছি না। আমাদের সরকারি নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা কিভাবে কাজ করব এবং যদি এমপি হয় সে কি করবে, এটা আমাদের জানার দরকার। মানিকগঞ্জের সিংগাইর থেকে রংপুরের পীরগঞ্জ দূরত্বে 350 কিলোমিটার। উন্নয়নে বিভেদ আছে ভাষায় পার্থক্য, কিন্তু দুই জনপদে নির্বাচিত 2 উপজেলা চেয়ারম্যানের টেনশন এক। জনগণ ভোট দিয়ে জিতিয়েছে ঠিকই, এখন কি করবেন কিছুই জানেন না তারা। জেলা বিভাগ কিংবা রাজধানী থেকেও কোনো নির্দেশনা এসে পৌঁছেনি তাদের কাছে। শপথ হয়নি, কবে অফিসে বসবেন, কাজ শুরু করবেন তার দিন তারিখও ঠিক হয়নি। দ্বিধাদ্বন্দ্ব আরো বড় ভাইস চেয়ারম্যানদের। আমি এখনো জানি না আসলে আমার কাজটা কি। আমাদের নির্বাচন হয়ে গেল 1 সপ্তাহ গত হয়ে গেছে, কিন্তু এখনো জানি না, সরকারিভাবে কোনো নির্দেশনা এখন আসেনি আমরা কি কাজ করব। এখন আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি, তো তারপরে আমরা বুঝতে পারবো কি ধরনের দিক নির্দেশনা দেয়। আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই।
নির্বাচিত জনপ্রতিনিধিদের এমন বেহাল দশা হতাশ করেছে গ্রামগঞ্জের বাসিন্দাদের। ঘরে বাইরে এই উপজেলা চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যানদেরই নানা প্রশ্ন করে বসছেন তারা। সরকার তার ক্ষমতা দিলে আমরা হয়তো তারা এটা করবে, যে কোনো একটা কাজ করবে আর কি, ক্ষমতা না পাইলে তার করবেন না। তত্ত্বাবধায়ক সরকার থেকে নির্বাচিত সরকার পর্যন্ত অনেক আলোচনাই হয়েছে এই উপজেলাকে নিয়ে। দায়িত্ব ক্ষমতা নিয়ে বিতর্কও ছড়িয়েছে একের পর এক, কিন্তু তার শেষ কোথায়? চূড়ান্ত ঘোষণাই বাকি, তা এখনো স্পষ্টই থেকে গেছে। মাঠ পর্যায়ে নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা বলছেন তাদের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন সরকারের একটি দিক নির্দেশনা, যার মাধ্যমে স্থানীয় প্রশাসন কিংবা সংসদ সদস্যদের সাথে তারা তাল মিলিয়ে কাজ করতে পারবেন এলাকার জনমানুষের উন্নয়নের জন্য। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, সিংগাইর, মানিকগঞ্জ। সাবেক একজন প্রধানমন্ত্রী দেশের সম্পদ লুটপাট করে কালো টাকা সাদা করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় ধানমন্ডির 3 নম্বর এক রাজনৈতিক কার্যালয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জোট সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা দুর্নীতি লুটপাট করে বিদেশে দেশের সুনাম নষ্ট করেছে। যে জনগণের অর্থ সম্পদ কিভাবে লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, বিদেশে রাখা হয়েছে, তার প্রমাণ আপনারা দেখেছেন। এমনকি একটা সরকার প্রধান, দেশের প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী কালো টাকা সাদা করে, এই নজিরও আমরা দেখেছি যে একটা দেশের প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার অর্থ কি? কালো টাকা মানে কি? সেটা দুর্নীতির টাকা। তো সেই টাকাও সাদা করে দেশের মানুষের সম্পদ লুট করেছে। আর বিদেশে যে কি পরিমাণ সম্পদ লুটে রেখে গেছে তা তো এখন ধীরে ধীরে দেশের আন্তর্জাতিকভাবেই বের হচ্ছে। তো এরা শুধু দেশকে লুটপাট করে খায়নি, মানুষের সম্পদ লুটে নিয়েছে এবং বিদেশে মানুষের বাংলাদেশের ভাবমূর্তি তারা নষ্ট করে দিয়ে গেছে। বেশি লাভের আশায় দরপত্র পাওয়া প্রকাশকরা ধীরে ধীরে বই ছেড়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন খুচরা বই ব্যবসায়ীরা। অন্যদিকে পুস্তক প্রকাশক সমিতির নেতারা বলছেন, চাহিদার চেয়ে কম ছাপতে দেয়া এবং সরকার সময় মতো সিদ্ধান্ত নিতে না পারায় বাজারে এখনো বইয়ের সংকট চলছে। পাঠ্য বই সংকট নিয়ে জসিমউদ্দিনের তোলা ছবিতে 3 পর্বের প্রতিবেদন তৈরি করেছেন সুজন মেহেদী। আজ দেখুন প্রথম পর্ব। প্রতি বছর জানুয়ারি মাস এলে জমজমাট হয়ে ওঠে বাংলা বাজারের বই বাজার। কম বেশি বই সংকটও দেখা দেয়। তবে এবারের বই সংকট যেন সব রেকর্ড ভেঙে দিয়েছে। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির বিজ্ঞপ্তি অনুযায়ী 10 জানুয়ারি প্রথম স্তরে ও 21 জানুয়ারি দ্বিতীয় স্তরে মোট 80 ভাগ বই আসার কথা। 31 জানুয়ারি আসার কথা তৃতীয় স্তরের বই। তবে বিক্রেতারা বলছেন, বেশিরভাগ বই এখনো বাজারেই আসেনি। প্রথম দফায় যে বইগুলি বের হয়েছিল, যেমন 6 এর বাংলা, অঙ্ক, ইংরেজি, এগুলা মার্কেটে নাই। ক্লাস 7 এর বাংলা, অঙ্ক, ইংরেজি মার্কেটে নাই। 8 এর বাংলা, অঙ্ক, ইংরেজি মার্কেটে নাই। সায়েন্সের পদার্থ, রসায়ন, জীব এগুলো একেবারে আসে নাই। তারপর সে কমার্সের হিসাব বিজ্ঞান, বাণিজ্যিক ভূগোল এগুলো একদম আসে নাই। কৃষি, কোন ক্লাসে কৃষি আসে নাই, কোন ক্লাসের ধর্ম আসে নাই, শুধু ক্লাস 9 এর ধর্মটা আসছে। আমরা বই পাইতেছি না, কাস্টমাররা চাইতেছে, আমরা মানা করে দিতেছি। এখন দোকান বন্ধ করার উপক্রম। এবার সৃজনশীল পদ্ধতি চালু হয় 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বই পাল্টে গেছে। সবাইকে তাই এবার নতুন বই কিনতে হচ্ছে। ক্রেতারা বলছেন, বাজারে দরকার মতো বই পাওয়া যাচ্ছে না। 8ম শ্রেণী পাইছি সমাজ এবং বিজ্ঞান, আর 7ম শ্রেণী ওই একই সমাজ এবং বিজ্ঞান। আর বইয়ের দামটা রেটের থেকে সবসময় বই প্রতি 10 টাকা, 12 টাকা, 15 টাকা এরকম বেশি নেওয়া হচ্ছে। 2-1টা আইটেম আছে, কোনোটা নাই, থাকলেও দাম বেশি, হয়তো 2 টাকা 3 টাকা বেশি হলে পাওয়া যাবে। খুচরা বিক্রেতারা জানান, বেশি লাভের আশায় টেন্ডার পাওয়া প্রকাশকরা ধীরে ধীরে বই ছাড়ছে। আসল কথা কি, সরকারের কোনো সমস্যা না, বই কিন্তু ঠিক মতনই বের করছে। যে সিন্ডিকেটটা বই স্টকটা নিচে, তারাই বইটাকে সিস্টেম ফেলাই দিচ্ছে। সেই বইটাই না ছাড়তে আবার দিচ্ছে আপনার রিপ্রিন্ট দেওয়ার পরে ওরা প্রথমটাই ছাপবে না দ্বিতীয়টাই ছাপবে, নাকি রিপ্রিন্ট বইটা ছাপবে। ঢাকার বাইরের বিক্রেতারা জানান, বইয়ের অভাবে মফস্বল এলাকায় ক্লাস হচ্ছে না। প্রকাশকরা কালোবাজারি করে বাজারে সমস্ত বই বিক্রি করে দিচ্ছে, আমাদের মতো দোকানদারদের কাছে বিক্রি করতেছে না। কালোবাজারি করে পাইকারিদের কাছে বিক্রি করতেছে, তারা আমাদের কাছে সব ওভার রেট। প্রত্যেকটা বইতে 10 টাকা, 15 টাকা, 20 টাকা পর্যন্ত ওভার রেট। আজকে 7 দিন হোটেল উঠছে, গত সপ্তাহ থেকে আসছে, এখন কোনো বই পাই না, ওই জায়গা নিয়ে ঘুরতেছি। এনসিটিবি খামখেয়ালি ভাবে বই প্রকাশের বরাদ্দ দিয়ে এই সংকট তৈরি করছে বলে দাবি করেন পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের। সংকট নিরসনে নিউজ প্রিন্ট উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তিনি। অসামঞ্জস্যভাবে তারা বই বরাদ্দ
বরাদ্দ করেছে, খামখেয়ালি ভাবে বই বরাদ্দ করেছে, যার কোনো সামঞ্জস্যতা নেই। আর যেটা সর্বোচ্চ বরাদ্দ করেছে তার সেই সংখ্যাও আমি মনে করি প্রয়োজনের তুলনায় অর্ধেক। আর কোন বই অর্ধেকের কম বরাদ্দ করা হয়েছে। সুতরাং বই তো কাজই হবেই। অন্যান্য বছর আগস্ট সেপ্টেম্বর মাসে দরপত্র প্রক্রিয়া শেষ হলেও এবার তা নভেম্বর মাসে শেষ হয়েছে উল্লেখ করে ঈদ ও দুটি নির্বাচনকেও বই সংকটের জন্য দায়ী করেছেন পুস্তক প্রকাশক সমিতির সভাপতি। সুজন মেহেদি, ওয়ান নিউজ, ঢাকা। ধর্মীয় বয়ান, তালিম আর বিদেশি মেহমানদের সাথে মতবিনিময় সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনও মুসল্লিদের পার করতে হচ্ছে পানি সংকটের মধ্যে। কাল আখিরি মোনাজাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। আরিফুল ইসলাম আরিফের তোলা ছবিতে মীর আহসানের রিপোর্ট। বিশ্বের ৮০টি দেশের মুসল্লিতে এখন কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান। দ্বিতীয় দিনটি তারা পার করছেন মূলত ধর্মীয় বয়ান, তালিম এবং বিদেশি মেহমানদের সাথে পরামর্শ ও মতবিনিময় করে। ইজতেমা ময়দান থেকে আশপাশে একটু চোখ ফেরালেই দেখা মিলবে ভিন্ন এক চিত্র। মূল ময়দানের আশেপাশে যত্রতত্র গড়ে উঠেছে ভাসমান টয়লেট। সেখানে ৩ থেকে ৫ টাকা গুণে সারতে হচ্ছে প্রয়োজনীয় কাজ। পাশাপাশি পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মুসল্লিরা ভিড় করছেন বস্তি ঘরগুলোতে। ৩ থেকে ২০ টাকায় পানি কিনে সারতে হচ্ছে গোসল সহ অন্যান্য কাজ। ভিতরে অনেক পানির কষ্ট, পানির ভিতরে পাওয়া যাচ্ছে না, বহুত কমে পানি। আর এখানে আমরা অনেক দূরে আসি, আমাদের জরুরি স্বাস্থ্য পানি কিনে গোসল করতে হয়, অনেক পয়সা খরচ করিয়া। কি পরিমাণ টাকা খরচ করতে হয়? কমাস কম আমাদের ৩ জনে একজনের শুধু এই জরুরত আর গোসলে কমাস কম ১০০ টাকা দেবে। লক্ষাধিক মুসল্লি জমায়েতকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোটখাটো বাজার, চলছে জমজমাট ব্যবসা। দিনের জন্য মোটামুটি মনে করেন এক একটা দোকান ভাড়া হবে মনে করেন ৩,০০০-এর উপরে। গড়ে কতটা দোকান আছে এখানে? গড়ে কত বলতে পারবো না, আমার আন্ডারে মোটামুটি ৬০টা দোকান আছে আমার আন্ডারে। কাদের কাছে ভাড়া নেন জায়গাগুলো? এটা ওই যারা নাকি ডাক আনে তাদের থেকে, ডাক আনে এক গ্রুপে আনিয়া আবার আমাদেরকে বন্টন করে দেয়। এদিকে ইজতেমা কমিটি জানিয়েছে রোববার দুপুর ১২টার কিছু আগে অথবা পরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ দেওয়ার কথা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বাটাতে স্থান নির্ধারণ করা হয়েছে, আর মহামান্য রাষ্ট্রপতি বিদেশি মেহমানখানার পূর্ব দিকে ওখানে স্থান নির্ধারণ করা আছে, এবং অ্যাটলাসে মাননীয় বিরোধী দলীয় নেত্রীর জন্য স্থান নির্ধারণ করা আছে। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হতে যাওয়া বিশ্ব ইজতেমার শেষ দিনে দেশের বিভিন্ন এলাকা থেকে টঙ্গীতে চলাচল করবে ২১টি বিশেষ ট্রেন, থাকছে বিআরটিসির ৫০টি বিশেষ বাস ব্যবস্থা। ইজতেমার শেষ দিনে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা জসিমউদ্দিন রোড এবং আশুলিয়া থেকে টঙ্গী কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। মীর আহসান, ওয়ান নিউজ, টঙ্গী, গাজীপুর। এবার একটা বিরতি নিচ্ছি, এরপর অন্যান্য খবরের মধ্যে দেখবেন কাল বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। এবার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জাতীয় কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন আরেক কৃষ্ণাঙ্গ মিশেল স্টিল।